আজকে আমরা ইরানের ক্ষমতা আর প্রভাব নিয়ে একটু আলোচনা করব। হাতে বেশ কিছু বিশ্লেষণ এসছে, যেগুলো ওদের সামরিক শক্তি, অর্থনীতি মানে আঞ্চলিক ভূমিকা এগুলো তুলে ধরে। আমাদের লক্ষ্য হল এই সোর্সগুলো থেকে মূল বিষয়গুলো বের করা। ইরান কিভাবে এত প্রভাবশালী হলো, আবার ওদের চ্যালেঞ্জগুলোই বা কি। চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা আসে সেটা হলো ওদের সামরিক ক্ষমতা, বিশেষ করে আইআরজিসি মানে বিপ্লবী গার্ড আর নিয়মিত সেনাবাহিনী, এই দুটো মিলিয়ে একটা কাঠামো, তাই না? হ্যাঁ, এই দ্বৈত কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আইআরজিসির ফোকাসটা একটু অন্যরকম, মানে অভ্যন্তরীণ নিরাপত্তা, আবার বাইরের প্রভাব বিস্তার এসবে। আর নিয়মিত আর্মি হচ্ছে গিয়ে প্রথাগত ডিফেন্সের জন্য। এই কম্বিনেশনটা ওদের একটা বিশেষ শক্তি দেয়। সূত্রগুলোতে কিন্তু ওদের মিসাইল আর ড্রোনের ওপর খুব জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন শাহাব সিরিজ, বেশ পুরনো কিন্তু নির্ভরযোগ্য ব্যালিস্টিক মিসাইল। তবে এখন কি ড্রোন প্রযুক্তি নিয়েই বেশি কথা হচ্ছে? ঠিক তাই। মনে হচ্ছে ড্রোন এখন ওদের একটা বড় হাতিয়ার। শুধু নিজেরা ব্যবহার করছে তা না, বিভিন্ন মিত্রগোষ্ঠী বা অন্য দেশেও দিচ্ছে। এটা কিন্তু শুধু সামরিক শক্তি দেখানো না, হুম। বরং পুরো অঞ্চলের সংঘাতের ধরনটাই পাল্টে দেওয়ার মতো একটা ব্যাপার। কারণ এই ড্রোনগুলো তুলনামূলক সস্তা কিন্তু বেশ কার্যকর। প্রতিপক্ষের জন্য নতুন মাথা ব্যথা আর কি। আচ্ছা, আর পারস্য উপসাগরে ওদের নৌবাহিনীর কথা? ছোট ছোট স্পিডবোট, সাবমেরিন, মাইন, এগুলো দিয়ে নাকি তেল ট্যাঙ্কার বা বড় জাহাজকে চ্যালেঞ্জ করে? হ্যাঁ, এটাকে বলে এসিমেট্রিক কৌশল। মানে সরাসরি যুদ্ধ না করে অন্যভাবে চাপ সৃষ্টি করা। কম খরচে হরমুজ প্রণালীর মতো জায়গায় নিজেদের নিয়ন্ত্রণ বা প্রভাব বজায় রাখা। এর ভূরাজনৈতিক গুরুত্ব তো অসংখ্য। সূত্রগুলো বলছে ওরা এটা বেশ ভালোই পারে। এরপর আসি পারমাণবিক কর্মসূচির কথায়। এটা তো খুবই বিতর্কিত একটা বিষয়। ইরান সবসময় বলছে এটা শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইসরায়েল, একদমই তা বিশ্বাস করে না। তাদের সন্দেহ ইরান আসলে অস্ত্র বানাতে চাইছে। হুম। ব্যাপারটা খুব জটিল। একদিকে ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন, টেকনোলজি ব্যবহারের অধিকার, অন্যদিকে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়ার ভয়। এটা নিয়ে দর কষাকষি যেমন চলে, তেমনি ঝুঁকিও অসীম। পুরো অঞ্চলের নিরাপত্তা এর উপর অনেকটাই নির্ভর করে। আচ্ছা, এবার যদি একটু অর্থনৈতিক দিকটা দেখি, আমরা তো জানি ইরানের তেল গ্যাসের বিশাল রিজার্ভ আছে, কিন্তু নিষেধাজ্ঞার জন্য রপ্তানি তো প্রায় বন্ধ। হ্যাঁ, নিষেধাজ্ঞা একটা বিরাট ধাক্কা দিয়েছে। কিন্তু ওরা কি বলে, একরকম প্রতিরোধ অর্থনীতি বা রেজিস্ট্যান্স ইকোনমি চালানোর চেষ্টা করছে। মানে সেটা কিরকম? মানে হচ্ছে গিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো, অন্য পথে বাণিজ্য করা। যেমন চীনের সাথে সম্পর্ক বেশ গভীর করেছে। কিন্তু এটা ঠিক যে নিষেধাজ্ঞা ওদের অর্থনীতিকে, সাধারণ মানুষের জীবনকে খুবই কঠিন করে তুলেছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোতে পারছে না সেভাবে। সবশেষে আঞ্চলিক প্রভাব। সিরিয়া, ইরাক, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, এদের সমর্থন দিয়ে ইরান একটা বলয় তৈরির চেষ্টা করছে। সূত্রগুলো কি বলছে? প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন ধরুন ইসরায়েল বা সৌদি আরব, এদের প্রভাব কমানো। আবার এটাও ঠিক যে এই নেটওয়ার্কটা ইরানের জন্য এক ধরনের দূরবর্তী প্রতিরক্ষা বলয়ের মতো কাজ করে, মানে সংঘাতটাকে নিজের সীমানা থেকে দূরে রাখা। কিন্তু এটা নিশ্চয়ই সহজ নয়, বেশ জটিল আর ঝুঁকিপূর্ণও তো। অবশ্যই এই প্রক্সি নেটওয়ার্ক চালানোটা বেশ ব্যয়বহুল, আর এর জন্য আঞ্চলিক অস্থিরতাও তো বাড়ছে, এটাও সূত্রগুলোতে উঠে এসেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি বলতে পারি? ইরান নিঃসন্দেহে সামরিক আর কৌশলগত দিক দিয়ে এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ শক্তি। একে অগ্রাহ্য করা কঠিন। একদম। কিন্তু একই সাথে এটাও স্পষ্ট যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ভেতরের অর্থনৈতিক চাপ, রাজনৈতিক কিছু মতপার্থক্য, এগুলো ওদের পূর্ণ শক্তি বিকাশে বাধা দিচ্ছে। মানে শক্তি আর সীমাবদ্ধতা দুটোই খুব প্রকট। এখানেই মূল ব্যাপারটা। আরেকটা বিষয়